ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে আসেন আপনাকে নিয়ে যাবো। আচ্ছা ভাই, সে আমাকে কথা বলে আমার মুখে চড় মেরে দিচ্ছে। আচ্ছা একটা মিনিট, আপনার পরিচয়? আচ্ছা দাঁড়ান, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। আচ্ছা ভাই, 15 আগস্টের রাত, মধ্যরাতের পরেই 15 আগস্ট, সেই 75-এর এই দিনে, এই রাতে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছিলাম। যদিও সময়ের পরিক্রমায় অনেকটা ফিকে হয়ে গেছে গত এক বছরের ব্যবধানে। গত বছর আরও বেশি ফিকে ছিল, এবছরটা মানে অনেকটাই ফিকে। 15 আগস্ট এই দিনটি, এই রাতের কথা স্মরণ করা যাবে না, এই দিনে কোনো কর্মসূচি পালন করা যাবে না, এরকম একটা ঘোষণা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির মুখ থেকে আমরা 2-3 দিন আগেই শুনেছিলাম। সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। তখনই প্রশ্ন উঠেছিল যে 15 আগস্ট কি আওয়ামী লীগের রাজনৈতিক সম্পদ নাকি এটা দেশের সম্পদ, দেশের ঘটনা। কিন্তু সেই প্রশ্নের উত্তর আসেনি। অনেকেই বলেছেন যে আগস্ট মাসে অনেক ঘটনাই রয়েছে বাংলাদেশের ইতিহাসে, যে ঘটনাগুলো এই সরকার মুছে দিতে চায়। শুধুমাত্র আগস্ট মাসের 2টো দিনকে তারা রাখতে চায়, বাকি 29 দিন তারা রিসেট বাটন দিয়ে ডিলিট করে দিতে চায়। সেই 2টো দিন কি? গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন, যেটা উল্লাসের একটা দিন, এবং 8 আগস্ট প্রফেসর ইউনূসের সরকারের শপথ, যেটাও নতুন একটি দেশের যাত্রা। কেউ বলে নতুন দেশ, কেউ বলে নতুন বাংলাদেশ, এভাবেই আখ্যা দেয়া হচ্ছে। কিন্তু ইতিহাস থেকে আদৌ কি মুছে ফেলা যাবে 15 আগস্টকে? কিংবা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে 21 আগস্টের সেই ভয়াবহ গ্রেনেড হামলা, কিংবা 17 আগস্টে সারা দেশে 500 জায়গায় একযোগে বোমা হামলা? সব কিছু কিন্তু এই আগস্টেই ঘটেছিল। কিন্তু এখন কেন যেন মানে অন্তর্বর্তীকালীন সরকারও রাজনৈতিক সরকারের মতো বিহেভে করে চলেছে। বছর ঘুরে আবারও 15 আগস্ট যখন আসলো, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেয়া হবে না, সেটা সরকারের সিদ্ধান্ত ঠিকই আছে। কিন্তু সাধারণ মানুষ, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ওন করে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে, যারা মনে করে যে 15 আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ড ইতিহাসের সবথেকে করুণ এবং নৃশংস হত্যাকাণ্ডগুলোর মধ্যে একেবারে শীর্ষে থাকবে, সেই দিন তারা যদি স্মরণ করতে চায়, তারা যদি পালন করতে চায়, সেটাকে নিয়ে তারা যদি লেখালেখি করতে চায়, তাহলে কেন বাধা আসবে? সেই বাধা দেওয়ার নৈতিক অধিকার সরকারের আছে কিনা? এরকম মুহূর্তেই 15 আগস্ট চলে আসলো, এবং 15 আগস্টকে নিয়ে সাজ রব আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বিশেষ করে ঢাকার 32 নম্বরে। এবং সেই রবকে কেন্দ্র করে অলরেডি বেশ কিছু ঘটনা ঘটতে শুরু করেছে। কি ঘটছে ধানমন্ডির 32-এ 15 আগস্ট উপলক্ষে? রাত থেকে শুরু করে পরে 15 আগস্টে পুরো দিন, এই 24 ঘন্টা কি ঘটতে পারে? কোনো অরাজক পরিস্থিতির দিকে যেতে পারে কিনা পরিস্থিতি, একটু আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 15 আগস্টের রাত, মধ্যরাত, এখন প্রায় রাত 12টার পরেই 15 আগস্টের সেই মানে ইতিহাসের যে কালো অধ্যায়, সেই কালো অধ্যায়টা অনেকেই স্মরণ করবেন। হয়তো বাধ্য হয়ে অনেকে একা একা স্মরণ করবেন, একা একা গভীর ভাবনায় নিমগ্ন হবেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবেন। হয়তো ঘরোয়া আয়োজনে বাড়ির ভেতরে কিংবা কোনো চার দেয়ালের অভ্যন্তরে কোনো আয়োজন থাকবে। এর বাইরে কোনো আয়োজন করা আওয়ামী লীগের পক্ষে তো সম্ভবই না। আওয়ামী লীগের প্রসঙ্গ একেবারে বাদ। কিন্তু যারা আওয়ামী লীগ করেন না কিন্তু বঙ্গবন্ধুকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ওন করেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তারাও কিছু করতে পারবে না। সরকারের ভাষ্য সেরকম, এবং সেরকম সাজ রব আমরা দেখেছি। কয়েকদিন আগে থেকেই তো 32 নম্বরের রাস্তা পুরোটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে যাওয়া যাচ্ছে না। বিশেষ করে 32 নম্বরের বাড়ি ফেব্রুয়ারির 5 তারিখে ভেঙে দেওয়ার পরে সেই এলাকায় এক ধরনের পুলিশের নজরদারি বেড়েছে। তার আগে পর্যন্ত ওই রাস্তাটা
খুলে দেয়া হয়েছিল জনগণের চলাচলের জন্য, যেটা একটা ভালো লক্ষণ ছিল, যেটা শেখ হাসিনা সরকারের সময় খুবই বাজে একটা উদাহরণ আমরা দেখেছি, যে নিরাপত্তার অজুহাতে সেই রাস্তাটা সাধারণের যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছিল, যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল। এই সরকার এসে সেটা খুলে দিয়েছিল, সেটা খুবই ভালো একটা দৃষ্টান্ত ছিল। কিন্তু 5 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর বাড়ি যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তারপরে নতুন করে নিরাপত্তার অজুহাতে এই সরকারও সেই রাস্তা বন্ধ করে দিল। এখন কি নিরাপত্তা বিধান করা হবে ওখানে? তার মানে কি বঙ্গবন্ধুর বাড়ির ভাঙা ইট, বালু, সিমেন্ট সেগুলোকেও এক ধরনের ভয়, যে সেগুলোকে কেন্দ্র করে শ্রদ্ধা জানাতে যাবে যারা আওয়ামী লীগের লোকজন, তাদেরই বা এত সাহস হবে কি করে যে তারা নিশ্চিত পুলিশের রোষানলে পড়বে, গ্রেপ্তারের শিকার হবে, এটা জেনেও সেখানে যাবে? সেরকম ঘটনা তো খুব কমই ঘটার কথা। তবুও সরকার করেছে, সরকারের সিদ্ধান্ত, সরকার ভালো মনে করেছে তাই করেছে। আজকে যখন 15 আগস্টের আয়োজন, তখন আমরা দেখছি, খবরে দেখছি, বিভিন্নভাবে জানছি যে 32 নম্বরে সাজোয়া যান আনা হয়েছে, নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে দেয়া হয়েছে, সেনাবাহিনীর রণতরী আনা হয়েছে, জলকামান সহ বহু কিছু রেডি করে রাখা হয়েছে, যেন ওখানে আওয়ামী লীগের লোকজন কিংবা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা যেন ওখানে শ্রদ্ধা নিবেদনের, ভাঙা ইট কাঠের মধ্যেও শ্রদ্ধা নিবেদনের জন্য কিংবা মোমবাতি জ্বালানোর জন্য কেউ যেন যেতে না পারে। এর একদিন আগেই আমরা দেখেছি যে বাংলাদেশের স্বনামধন্য আইনজীবী জেডাই খান পান্না, তিনি ভারতের একটা গণমাধ্যম দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে 15 আগস্টে তিনি 32 নম্বরে যাবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে দিনের বেলা তিনি যদি যান তাহলে তিনি গ্রেপ্তারের মুখোমুখি হন কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঘটনাগুলো নিয়ে যখন নানা আলাপচারিতা হচ্ছে, তখন মজার একটা ঘটনা ঘটেছে। এই ভিডিওটা যখন করছি তখন রাতেই সেখানে কলাবাগান এলাকায় বাড়ি, সেখানে ওই রাস্তার ওই পার থেকে এই পারে পার হবে, অর্থাৎ 32 নম্বর রাস্তা পেরিয়ে তারা সেই ব্যক্তি এদিকে আসবে। ঢাকা কলেজের একজন ছাত্র, কিন্তু তাকে সেখানে যে মানে মব বাহিনী প্রস্তুত হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আছেই, কিন্তু ওখানে বিভিন্ন রাজনৈতিক দল যারা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার বলে দাবি করে, সেই বিভিন্ন রাজনৈতিক দল, এবং অভিযোগ শোনা যাচ্ছে যে বিএনপি ছাত্র দলের লোকজনও ওখানে জড়ো হয়েছে, যেন ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন সেখানে যেতে না পারে। মামুন নামের এই ছেলে যখন ওই রাস্তা অতিক্রম করতে যায়, তখন তাকে আক্রমণ করা হয় এবং তাকে প্রচণ্ড মারধর করা হয়, শরীরে ক্ষতও দেখা গেছে, জামা কাপড় ছেড়ে ফেলা হয়েছে। সেই মামুন অভিযোগ করেছে যে তাকে এখানে মব তৈরি করে মারা হয়েছে। পুলিশের কাছ থেকে সাহায্য চাইলেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ তাকে নিরাপত্তা দেয়নি, পুলিশ তাকে ঠেকায়নি। আরও মজার ব্যাপার সেটা হচ্ছে যে এই মামুন তার পরিচয়ে তিনি বলছেন যে তিনি ঢাকা কলেজের ইসলামী ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা। তিনি আওয়ামী লীগ বলে মবের শিকার হলেন, এবং সেটা ধানমন্ডির 32 নম্বরে। এখন এর প্রতিক্রিয়া কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নে আপনারা তার ভিডিওটা, তার বিধ্বস্ত ভিডিওর একটা অংশ দেখেও নিতে পারেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেছেন, নিজের পরিচয় দিয়েছেন। পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যেন সাংবাদিকের সামনে সাক্ষাৎকার না দেয়। এই ঘটনাটা কি বার্তা দেয়? এই ঘটনাটা বার্তা দেয় যে এখন 1 বছর পরে এসেও সারা দেশে মব নিয়ে যে এত মানে সমালোচনা হচ্ছে, হ্যাঁ সরকার ব্যবস্থা নিচ্ছে, সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করেছে, দ্যাট ইজ এনাফ। কেন এই রাজনৈতিক দলের নেতাকর্মীদের সেখানে যেতে হবে আওয়ামী লীগ ধরার জন্য কিংবা ছাত্রলীগ শায়েস্তা করার জন্য, মব ক্রিয়েট করার জন্য? কেন তাদেরকে যেতে হবে? এটা একটা বড় বিষয়। আমরা
শেখ হাসিনা শাসন আমলে একটা মানে বিভিন্ন রকমের চিত্র দেখেছি। যেমন একটা চিত্র দেখেছি যে চন্দ্রিমা উদ্যান, যেটাকে জিয়া উদ্যান বানানো হয়েছিল বিএনপির আমলে, সেই চন্দ্রিমা উদ্যানের যে ভাসমান ব্রিজ ছিল তখন, সেই ভাসমান ব্রিজটা আওয়ামী লীগের আমলে একটা সময় সরিয়ে নেওয়ার ঘটনা দেখেছিলাম। তারপরে সেখানে স্থায়ী ব্রিজ তৈরি করা হলো, তারপরে আর তো সরিয়ে নেওয়ার ঘটনা নয়। কিন্তু গত 15 বছরে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়া উদ্যানে কবরে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়ে কিংবা শ্রদ্ধা জানাতে গিয়ে কোনো বিএনপি কর্মী মবের শিকার হয়েছে কিংবা মারধরের শিকার হয়েছে কিংবা পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, এরকম ঘটনা কিন্তু দেখিনি। রাজনৈতিকভাবে বিএনপিকে, জামাতকে আওয়ামী লীগ নানাভাবে হেনস্থা করেছে, কিন্তু তাদের নেতার কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা, এই ব্যাপারে মব ক্রিয়েট করা, ছাত্রলীগ গিয়ে পিটিয়ে মেরে তাড়িয়ে দেওয়া, এরকম ঘটনা কিন্তু আমরা দেখিনি। যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলছি, নিকৃষ্ট সরকার বলছি, নানা দুর্নীতির দায়ে তাদেরকে অভিযোগ করছি, তাদের আমলেও যদি এটা না ঘটে, তাহলে এই সুস্থ আমলে যখন আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখছি, তাহলে এখানে কেন এই ঘটা করে মবের আয়োজন করা হবে? গত বছর 15 আগস্টে, 5 আগস্ট সরকারের পতনের পরপরই তো 9 দিন পরেই 15 আগস্ট আসলো। সেই 15 আগস্টে খুবই বিশ্রী ঘটনা 32 নম্বরে আমরা দেখেছি। শত শত মানুষের ওখানে জোর করে মোবাইল চেক করা, নানাভাবে হয়রানি করা, মারপিট করা, এই ঘটনাগুলো গত বছর দেখেছি। গত বছর না একটা গরমে ছিল যে সরকার পতন হলো, এখন আমরা এখানে ভিড়তে দেব না, সেটা একটা ব্যাপার ছিল। কিন্তু 1 বছর পরে এসেও আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যা করছে সেটা করতে না দিয়ে সেখানে রাজনৈতিক সমাবেশ ঘটিয়ে এক ধরনের মব ক্রিয়েট করার পূর্ব প্রস্তুতি, এগুলো কি বার্তা দিচ্ছে? এগুলো কি বাংলাদেশের সহনশীল রাজনীতির বার্তা দিচ্ছে, নাকি একটা চরম বার্তা দিচ্ছে যে ভবিষ্যতে এই ব্যাপারগুলো ডবল, ট্রিপল কিংবা 10 গুণ 20 গুণ হয়ে ফিরে আসুক? যদি এভাবেই কয়েক গুণ হয়ে ভবিষ্যতে তীব্র মাত্রায় এই ঘটনাগুলো ফিরে আসে প্রতিপক্ষকে দমানোর জন্য, তাহলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে? একটু কল্পনা করি কি আমরা? শেখ হাসিনাকে অপরাধী, শেখ হাসিনার অপরাধের সঙ্গে যদি বঙ্গবন্ধুকে আপনি মেলাতে চান, তাহলে একটা বড় ভুল বোধহয় হচ্ছে সব পক্ষেরই। কারণ বিএনপি নেতা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তিনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা টেলিভিশন চ্যানেলের, গ্লোবাল টিভির একটা সাক্ষাৎকারে, টক শোতে। সেটা হচ্ছে যে এই গত 15 বছরের শাসনামলে বঙ্গবন্ধু কি কবর থেকে উঠে এসে শেখ হাসিনাকে গাইড করেছিল যে তুমি এই খারাপ কাজগুলো করো, এই কাজগুলো করো, এই কাজগুলো করো? বঙ্গবন্ধুকে উঠে এসে গাইড করেছিল? করেনি তো। বঙ্গবন্ধু তো মৃত, বঙ্গবন্ধু সেই 75-এই মারা গেছে। সুতরাং শেখ হাসিনার অপরাধ কিংবা শেখ হাসিনার ভুলের মাসুল কেন বঙ্গবন্ধুকে দিতে হবে? কেন বঙ্গবন্ধুকে হেনস্থা করা হবে? কেন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হবে, তার বাড়ি ভেঙে ফেলা হবে? এই যে 15 আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা করা হলো, সেই হত্যার দিনে মানুষ তাকে শ্রদ্ধা জানাতে পারবেন, এরকম সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। এই ব্যাপারগুলো কোনো শুভ লক্ষণ দেখাচ্ছে না। আবার ফজলুর রহমান এই কথাও বলেছেন যে 96 থেকে 2001 পর্যন্ত যে আওয়ামী লীগ সরকার শাসন আমল, সেই শাসন আমল নিয়ে খুব একটা বিতর্ক নেই, প্রশংসিত হয়েছিল সেই শাসন আমল। তো তখনও কি বঙ্গবন্ধু উঠে এসে শেখ হাসিনাকে সৎ পরামর্শ দিয়েছিলেন যে এইভাবে ভালো কাজ করো? আর এই 2009-এর পরে, বিশেষ করে 2014 থেকে 2024 এই 10 বছরে বঙ্গবন্ধু কি কবর থেকে উঠে এসে তাকে কানে কানে কুপরামর্শ দিয়েছে? কোনোটাই তো হয়নি। তাহলে বঙ্গবন্ধু, যিনি 75-এ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাকে কেন শেখ হাসিনার পাশাপাশি রেখে শেখ হাসিনার ভুলের জন্য, শেখ হাসিনার দোষের জন্য তাকে অভিযুক্ত করা, তাকে কলঙ্কিত করা, এবং তার যে মুক্তিযুদ্ধের কৃতিত্ব, যার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো, স্বাধীন বাংলা সরকারের যিনি প্রথম রাষ্ট্রপতি, তাকে নিয়ে এই ধরনের কার্যকলাপ এবং তাকে রিসেট বাটন দিয়ে একেবারে মুছে ফেলার যে চেষ্টা, সেগুলো কি খুব একটা শুভ লক্ষণ বয়ে আনবে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য? নাকি এই উদাহরণ সামনেও আমরা দেখতে পাবো?
এখন যদি এরকম হয় যে 30শে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল চট্টগ্রামে সার্কিট হাউসে, সেই দিন যদি কেউ ইতিহাস থেকে, আওয়ামী লীগ যদি সেই দিনটাকে ইতিহাস থেকে মুছে দিতে চাইতো, কিংবা সেই দিনে কোনো কর্মকাণ্ড, আওয়ামী লীগ না যে কোনো কেউ যদি মুছে দিতে চায়, সেই দিনে যদি কর্মকাণ্ড পালনে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে অবস্থা কি হবে? তাহলে অবস্থা কি হবে যে মানে রাজনীতি মানেই একটা ব্যাপার দাঁড়াবে যে প্রতিপক্ষকে কিভাবে, প্রতিপক্ষের সমস্ত মানে ইতিহাস, সেটা কষ্টের ইতিহাস হোক, সাফল্যের ইতিহাস হোক, সেই ইতিহাসগুলো মুছে দেওয়ার চেষ্টা পর্যায়ক্রমে এখন বোধহয় চলতেই থাকবে। এটাই যদি চলতে থাকে তাহলে সুস্থ বাংলাদেশ প্রত্যাশা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।